আদিল মির্জাজ বিলাভড লিখেছেন নাবিলা ইশক পর্ব সংখ্যা 17। তুমি কি আসলেই আমার বাবা? না, তুমি বাবা নামের কলঙ্ক। তুমি। আলমগীর সওদাগর হাত উঠালেন চোখের পলকে। শক্তপোক্ত সেই চরের ভার সামলাতে না পেরে টি টেবিলের উপর ছিটকে পড়ল রিনা। ফর্সা গালটা লাল হয়ে গেল মুহূর্তে। ও হিংস্র বাঘিনীর মতো মাথা তুলতেই তৃতীয় দফায় কাঁপতে কাঁপতে চর মারলেন আলমগীর সাহেব। রিনা চিৎকার করে উঠে, আমাকে বাঁচতে না দিলে আমিও তোমাকে বাঁচতে দেব না ডেড। আলমগীর সাহেব খেকিয়ে উঠলেন, কিভাবে বাঁচতে চাস? আদিল মির্জার দাসী হয়ে? যোগ্যতা তো হলো না নিজের মায়ায় ফেলানোর। সুযোগ তো দিয়েছিলাম। মেয়েটাও তো তোকে চেনেই না, জানেই না ওর মা আছে, যে বেঁচে আছে। রিনা চিৎকার করে যায় সমানে, তুমি দিয়েছ আমাকে চিনতে, আমার জীবন তুমি নষ্ট করেছ, তুমি সব কেড়ে নিয়েছ তুমি। একদলা থুতু ফেললেন আলমগীর সাহেব। আমি? সোভান চৌধুরীকে বিয়ে করতে চাইলো কে? কে বলেছিল সে রাতে মন্ত্রীর বউ হতে চায়, উচ্চ পর্যায়ে যেতে চায়? রিনা থমকে গেল, চোখ দুটো ভরে এলো তার। বসে পড়ল ঝলমল টাইলসের মেঝেতে। আলমগীর সাহেব বললে গেলেন তখনও, এখন অমন আহ্লাদ কইরা মাথা খাস না রিনা, পুরো গেমটা নষ্ট হইতাছে। আমার এত এত টাকা, বুইরার ফেলে যাওয়া সম্পত্তি আমাদের হওয়া চাই, আমাদের। রিনা ক্লান্ত চোখে তাকালো, হেঁটে গিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল বাবার পা জোড়া। অস্পষ্ট করুণ গলায় আকুতি করলো কেমন, ড্যাড তুমি যা বলবা আমি করব। আমার আদিলকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার সংসার দাও ড্যাড। আলমগীর সওদাগর চোখ বুঝলেন, চুপ থাকলেন কিছুক্ষণ। নীরবতা ভাঙল তার অন্যরকম কণ্ঠে, অসম্ভব না, আদিলকে দুর্বল করতে পারলেই সম্ভব। দুর্বল? ওকে টলাতে হবে, তাহলেই সম্ভব। বাধ্য হবে আমাদের। রিনা মাথা দায়, যা বলবা আমি করব, আগে ওই মেয়েকে সরাও। আমি হিংসায় চলে যাচ্ছি, আমি শেষ হয়ে যাচ্ছি। আলমগীর সাহেব দু হাতে মেয়েকে ধরে উঠালেন, চোখে চোখ রেখে দৃঢ় গলায় বললেন, সরিয়ে দেব, সব হবে। তুই চৌধুরী বাড়িতে ফের, সম্পত্তি আমাদের চাই রিনা, এই মুহূর্তে হাল ছাড়লে চলবে না। রিনা দু হাতে চোখ মুছল, আওড়ালো, লোক পাঠাও, আমি ওই মেয়েকে মৃত চাই। আমার আদিল আমার মেয়ের পাশে যে আসবে, আমি ওকে পৃথিবী থেকে চিরকালের জন্য মুছে দেব। শান্ত হ, রেডি হয়ে চৌধুরী বাড়ি যা, পরিস্থিতি অনুকূলে আন। রিনার চোখে মুখে হিংস্রতা ফুটে উঠল, সিঁড়ি বেয়ে চলে গেল উপরে। আলমগীর সওদাগর তখনই ইশারা করলেন। শাহাদাত ফোনটা বাড়িয়ে দিতে দিতে হঠাৎ করে বলল, বস, নৈবেদ্যকে এই ব্যাপারটা না জানালে ভালো হয়, ওকে বাইরের কাজে ইয়াখেন আপাতত। আশ্চর্যজনকভাবে আজ আর তর্কে গেল না আলমগীর সাহেব। ফোনটা নিয়ে দ্রুত কল লাগালেন। ওপাশটা যেন কলের অপেক্ষাতেই ছিল। এক রিংয়েই কল রিসিভ হলো। আলমগীর সাহেব রাতের আধারের মতো নিভু নিভু গলায় বললেন, নেওয়াজ, রিস্কটা নাও, লোকজন পাঠাও। শহরের কোলাহলপূর্ণ সড়কপথের বুক চিরে ধেয়ে গেল একই রঙের গাড়িগুলোর গর্জনে কেঁপে উঠল ভূমি চারিপাশ। কম হলেও 9টা গাড়ি দ্রুত বেগে চলছে রাস্তায়। গাড়ির কর্কশ শব্দে কান ধরে এলো যাত্রীদের, ভয়ে সিটিয়ে গেল তাদের দেহ। হঠাৎ পেছন থেকে এতগুলো গাড়িকে অতিক্রম করে সমানে ছুটে এলো কাওয়াসাকি নিনজা H2R নামের বাইকটি। তৎক্ষণাৎ পাশের গাড়ির সাথে প্রায় ছুঁই ছুঁই অবস্থা হলেও হলো না। পর মুহূর্তে অ্যাক্সিলেটর ঘুরিয়ে সামনে চলে গেল বাইকটা। শান্ত অতিবেগে ছুটতে ছুটতে বাইকের অ্যাক্সিলেটরে ঘোরাতে নিয়েও ফিরে তাকালো। হেলমেটের ভাইজর উঠানো, দু চোখ দেখা যাচ্ছে। ও এক হাতের দু আঙ্গুল কপালে ঠেকিয়ে ইশারা করে। বাইকের গতি আরও বাড়ল, বাতাসের সাথে পাল্লা দিয়ে মিশে গেল পুরো। চোখের পলকে চোখের আড়াল হয়ে গেল বাইকটা। শহরের অলিগলি পিষে ছুটল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। বেপরোয়া সেই বাইকের গতির সাথে পাল্লা দেওয়ার সামর্থ্য কারো যেন নেই। সামনের প্রত্যেকটা যানবাহন অতিক্রম করে ছোটা। শান্তর চোখমুখ এ যাত্রায় ঢাকা, হেলমেটের ভাইজর নামানো। কয়েকটা ঘন্টার পথ। শান্তর অতি বেগের রাইডারের কাছে মাত্র 2 ঘন্টা 20 মিনিট ছুঁই ছুঁই। সামনেই রাজপুতের সাইনবোর্ডের ঠিক উপরে হেলে আছে রক্তিম সূর্যটা। শান্তর বাইকের গতিতে বাতাসের জোর বাড়ে, তাতে নড়ে ওঠে সাইনবোর্ড। ধুলোবালিতে সবটা ধোঁয়ার মতো আঁধার হয়। সেই আঁধার ভেদ করে ঢোকে গ্রামের চিরচেনা পরিচিত অলিগলিতে। শান্ত বাইক চালাতে চালাতে খুলে ফেলে হেলমেট, প্রাণ ভরে শ্বাস নেয় ও। ব্যস্ত ভঙ্গিতে তাকালো আশেপাশে। বছরেও গ্রামে পা দেয় না সে।
অদূরে চা পানের দোকানগুলো সব ওখানটায় দলবল নিয়ে দাঁড়িয়েছিলেন জব্বার শিকদার। ধেয়ে আসা বাইকটা দেখে হইচই পড়ে গেল তাদের মধ্যে। জব্বার সাহেব দ্রুত মুখের পানটা পাশে ফেলে দিলেন, তড়িঘড়ি করে লুঙ্গিটা উঁচিয়ে কদম বাড়ালেন সামনে। ভদ্রলোকের মুখ জুড়ে গর্ব প্রাণোচ্ছল হাসির স্পর্শ। শান্ত বাইকটা থামালো জব্বার সাহেবের পাশে। বাইক সাইড স্ট্যান্ডে দাঁড় করিয়ে নেমেই ধেয়ে আসা বাবাকে এক হাতে জড়িয়ে ধরল। জব্বার সাহেব তখন আবেগপ্রবণ হয়ে আছেন। কতকাল দেখেন না ছেলেকে। কেমন আছো আব্বা? শুকাইয়া গেছো কেমন? নাসির শিকদার পেছনে ছিলেন। ভাইপুতের অমন তাগড়া নিয়মিত ব্যায়াম করা সুঠাম দেহ দেখে চোখে চোখে তাকালেন ছোট ভাইয়ের দিকে। মানুষের চোখ নাকি গরুর? কোন দিক দিয়ে শুকনো লাগছে? শান্ত শব্দ করে হেসে ফেলল চাচার এমন প্রতিক্রিয়া দেখে। বলে, ভালো আছি আব্বা, তুমি কেমন আছো? মা কেমন আছে? জব্বার সাহেব তখনও ছেলেকে ভালোভাবে দেখতে ব্যস্ত আছেন। গতবার শান্ত এসেছিল ডান পায়ে বড় জখম নিয়ে। যতবারই আসে শরীরে কোথাও না কোথাও জখম থাকবেই। তাই ভালোভাবে দেখছিলেন। ব্যস্ত হয়ে বললেন, সবাই ভালো আছে। শান্ত তাকালো চাচার দিকে, কদম বাড়িয়ে এক এক করে জড়িয়ে সালাম জানালো। লুৎফর সাহেব চাপড়ে দিলেন ভাইপুতের কাঁধ। বুক ফুলিয়ে বললেন, আমার গর্ব, আমার সিংহ। শান্ত হাসে, ওর প্রফুল্ল দৃষ্টি হঠাৎ পড়ে সামনে। মুখটা চুপসে আসে অমনি। বাবা চাচাদের সাঙ্গপাঙ্গদের হাতে ক্যাটকেটে গাঁদা ফুলের মালা। বিহ্বল হয়ে প্রশ্ন করে, ওসব কার জন্য? নাসির সাহেব প্রসন্ন হয়ে বললেন, কার জন্য আবার? বসের জন্য। ও হ্যাঁ, কিরে বাপজান, বস কই? বলতে বলতে তারা সবাই ঘাড় বাঁকিয়ে আশেপাশে তাকালেন। শান্ত কিছুক্ষণ থম মেরে রইল। আশ্চর্য চোখে দেখল বাবা চাচাদের ভীষণ আকুল চোখমুখ। ভাগ্যিস ও আগে আগে এসেছে, না হলে এই রাজপুতের মাটি ওর রক্তে ভেসে যেত আর ভাসিয়ে দিত আদিল মির্জা। সর্বনাশ! শান্ত হাসফাস করে আদেশ করল ছেলেপুলেদের উদ্দেশ্যে, এগুলো দ্রুত নদীতে ভাসা, চোখের সামনে থেকে সরা। জব্বার সাহেব আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, কেন আব্বা? আপ্যায়নের জন্য আনাইছি তাজা ফুল, দেখো না চকচক করতেছে। তোমার দাদি তো বাড়িতে প্লেট সাজাইয়া আমগর বংশের নিয়ম ধইরা প্লেটে শরবত মিষ্টি। শান্তর হৃদয় থমকে যায়, ধরফরিয়ে তাকিয়ে আর্তনাদ করে ওঠে, আব্বা। লুৎফর সাহেব দ্রুত বলেন, কি রে, এগুলো কি বসে রাগ করবেন? খুশি হবেন না? তার লাগেই তো এত আয়োজন, বাড়ির গেট সাজাইছি তো। সে ঢুকতে নিলে ফুল পরবো ঝরঝর কইরা, তার উপর একটা গান বাজাবো, তখন সাউন্ড বক্সটা এক্ষুনি গুছানো যাইব। বাহাদুর হাওলাদার পেছন থেকে মাথাটা বের করে গদগদ হয়ে বললেন, এই রে শান্ত, বসের কেমন গান পছন্দ? বসের সাথে ক্যাডা ক্যাডা আসতেছে? হ্যাঁ, কি একাই রে? শান্ত ঢোক গিলল। সে তো ভুলে গিয়েছিল এই শিকদার বংশ একটা পাগলের কারখানা। ওর পুরো খানদানটাই পাগল। কল্পনা করলো ও ওই দৃশ্যের যেখানে আদিল মির্জার মাথায় ফুল পড়ছে। শান্তর গায়ে কাটা দিয়ে উঠল। ও স্পষ্ট দেখলো আদিল মির্জার থমথমে চোখ মুখ, রক্ত লাল দৃষ্টি। রিভলভার বের করে সোজা 10-12টা গুলি ছুটছে। শান্ত দ্রুত বড় চাচাকে বলে, চাচা, কিছু করা লাগবে না, বাসায় চলো। ফুল টুল বংশীয় প্লেট ওসব সরাও, সব কিছু থাকা চাই স্বাভাবিক। লুৎফর সাহেব সংকোচ করলেন, অমন বড় মানুষ আইব এই প্রথম, আপ্যায়ন করবো না? কেমন দেখায়, উনি আমাদের অকৃতজ্ঞ ভাববো না? শান্ত দীর্ঘশ্বাস ফেলল। বাবা চাচাদের বোঝানো সুরে বলল, ভাববে না চাচা, ভাববে না। সব স্বাভাবিক চাই, যেমন রোজ থাকে। ঘণ্টাখানেকের মাথায় পৌঁছে যাবে বস। চলো বাড়ি চলো, দেখি সব ঠিকঠাক আছে কিনা। কথাও আছে অনেক। বাহাদুর সাহেব মুখ গোমরা করলেন, পানসি গলায় বললেন, ঠিকঠাক থাকবো না কেন? কত আলোচনা করা হয়েছে জানোস? শান্ত ভেতরে দীর্ঘশ্বাস ফেলল। এমন আলোচনা না করাই উত্তম। ওকে উপরে পাঠানোর এই আলোচনা বিষ হয়ে গলায় ঠেকল। নির্ঘাত পাশে এলেন স্বপন। ওরা থাকলে বোধহয় হাসতে হাসতে মরে যেত। আল্লাহ ওকে বাঁচিয়েছে এ যাত্রায়। আজ আগে আগে এসেছিল বলে, একসাথে এলে কি অঘটনটাই না ঘটে যেত। শিকদার বাড়ি ঘিরে ধরেছে আগ্রহী গ্রামবাসীরা। তাদের উৎসুক দৃষ্টি ভেতরে। গ্রাম জুড়ে একটাই চর্চা তখনও ভেসে বেড়াচ্ছিল, শিকদার বাড়ির কাটা মাটির উঠোন জুড়ে কবুতরে হাঁটাহাঁটি, পাখিদের উড়াউড়ি। দুপুরের সময় মস্ত বড় উঠানে এসে থামলো রবিউল। কবুতরগুলো উড়ে পালালো। অনেকটা পথ দৌড়ে এসেছে বেচারা। এখনও জোরে জোরে শ্বাস নিচ্ছে। এই বাড়ির বিশ্বস্ত কাজের লোক ও বাড়ির আনাচে কানাচে ভেসে বেড়ালো ওর উচ্ছ্বাস নিয়ে চিৎকার করে বলা কথাটুকু, ভাইজান আইয়া পড়ছে। বারান্দায় ছুটে এসে পৌঁছানো
ঝুমুরের শরীরটা সঙ্গে সঙ্গে দোতলা পিলারে আটকে থমকালো। বাতাসে দুলল ওর স্কার্ট, মাথার ওড়নাটা খসে পড়ে গেল, নিজেকে আরও লুকিয়ে রাখলো কেমন। মিশে দাঁড়ালো পিলারের সাথে, বুকের ওঠানামার গতি বেশ দ্রুত, মাথাটা বাড়িয়ে আড়ে আড়ে তাকালো। ক্রমান্বয়ে শব্দ করছে ওর হৃৎপিণ্ড। ওর এমন অবস্থা দেখে হেসে ফেলল বাড়ির মেয়েরা। সুপ্তি ঠোঁট টিপে কাঁধে কাঁধ ছুঁয়ে আওড়ালো, এখন থেকে ডাকবো নাকি ভাবি? ঝুমুরের লজ্জা বাড়ল, আকাঙ্ক্ষা আকাশ ছোলো, চোখ মুখ বুজে রাখলো শক্ত করে। জবাব দিতে পারল না ও। তক্ষুনি নিচ থেকে ভেসে এলো কান্নার শব্দ। খালা কাঁদছেন তার মানে? ঝুমুর তৃষ্ণার্ত পথিকের মতো আকুল দৃষ্টিতে তাকালো নিচে। সবার সামনে সদর দরজার কাছে দাঁড়ানো লম্বা চওড়া সুদর্শন পুরুষটিকে পলকহীন চোখে দেখল। চোখ জোড়া ভিজে এলো তৎক্ষণাৎ, গাল জোড়া ভেসে গেল জলে। ইতোমধ্যে বাড়ির সবগুলো মেয়ে দৌড়ে নামছে নিজের উদ্দেশ্যে। ওদের চেঁচামেচিতে প্রাণ ফিরে পেল যেন বাড়িটা। অথচ ঝুমুরের পা জোড়া নড়ল না, চোখের পলক পড়ল না। হঠাৎ শান্ত মাথা তুলে তাকাতেই ও সরে গেল। কান্না করতে করতে নিঃশব্দে হাসল। অনেকটা সময় পরে যখন মাথাটা অল্প বাড়িয়ে শুধু কাজল রঙা চোখ বের করে তাকালো, অমনি একজোড়া দৃঢ় রাগঢাক ব্যতীত গভীর চোখের দৃষ্টিতে দৃষ্টি মিলে গেল। শ্বাস গলায় আটকে গেল ঝুমুরের। মুহূর্তে চোখ জোড়া বুজে ফেলল। মাথাটা দ্রুত গতিতে সরিয়ে এনে মেশালো পিলারের সাথে। আয়েশা বেগম কেঁদে কুটে অস্থির হয়ে আছেন, ছেলেকে দুহাতে জড়িয়ে রেখেছেন শক্ত করে। শান্ত চটপট মায়ের কপালে ঠোঁট ছোঁয়ালো, মাথা বুলিয়ে বেশ অনেক কিছু বলে শান্ত করতে চাচ্ছে। ওর চোখ মুখ জুড়ে প্রশান্তি। জব্বার সাহেব আস্তে করে বললেন এ যাত্রায়, আহ হইল তো, এবার থামো, পোলাডারে ঢুকবার দেও। ব্যস্তভাবে আঁচলে চোখ মুখ মুছেন আয়েশা বেগম। ছেলেকে নিয়ে কদম বাড়াতে বাড়াতে চারিপাশ চেয়ে বললেন, ঝুমুর কই? সুপ্তি হেসে দোতলার উদ্দেশ্যে ইশারা করে বলল, লুকিয়ে আছে ওই যে। হেসে অসহায়ভাবে মাথা নাড়ালো ভদ্রমহিলা। আওড়ালো, মাইয়াটা এত লাজুক। শান্ত আর তাকালো না, সোজা ঢুকলো ভেতরে। ব্যস্ত কদমে এসে দাঁড়ালো বসবার ঘরে। কাঠের সোফায় বসে আছেন জাহানারা বেগম। বয়সটা এখন আর ধরাবাঁধা নেই, তবে সম্ভবত 70 ছুঁয়েছে। কোমর বেঁকে গেছে, দাঁড়াতে বেশ হিমশিম খেতে হয়, তবে একটা লাঠির সাহায্যে এখনও বেশ নিজে নিজে চলতে পারেন। এতদিন পর নাতিকে দেখতেই তার চোখ জোড়া সামান্য ভরে আসে। ইতোমধ্যে বসার ঘর জুড়ে এই বাড়ির প্রত্যেকটি সদস্য উপস্থিত, এমনকি শান্তর ফুফু ফুপা সহ শিকদার বাড়ির সবাই বসেছেন। পাশে জব্বার সাহেব, লুৎফুর সাহেব আর রেদওয়ান সাহেব। আয়েশা বেগম টি টেবিলের উপরে রাখেন ট্রেটা। শান্ত শরবতের জুসটা তুলে নিল, এক টানে শেষ করে অবশেষে তাকালো বাবা চাচাদের দিকে। নাসির সাহেব ফিসফিস করে বললেন, 3 তলা পুরোটা ফাঁকা করাইছি, পরিষ্কার করাইছি, সব নতুন। হ্যাঁ রে বাপজান, তোর বসের সাথে আর কে আইতাছে? বাচ্চাটা। শান্ত ভীষণ গম্ভীর মুখে বলে, বস, ম্যাডাম আর প্রিন্সেস আসছে, আর বডি। জব্বার সাহেব আশ্চর্য হয়ে গেলেন, ম্যাডাম? শান্ত আস্তে করে বলল, বস বিয়ে করেছেন। নাসির সাহেব মাথা দোলালেন, চেয়ে থাকলেন। শান্ত বলে গেল, এখানে সবাই উপস্থিত আছে, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, নিজেদেরকে সীমার মধ্যে থাকার চেষ্টা করবে। 3 তলায় যাওয়া নিষিদ্ধ ততদিন যতদিন আমার বস এ বাড়িতে আছেন। নাসির সাহেব দ্রুত মাথা দোলালেন। ব্যাপারটা কতটুকু গুরুত্বপূর্ণ তিনি বুঝতে পারছেন না। কখনো দেখেননি এই আদিল মির্জাকে, তবে যতটুকু শুনেছেন জেনেছেন তাতে ধারণা আছে ভালো। শান্ত ঘড়ির দিকে তাকালো, তক্ষুনি কানে ভেসে আসলো একগুচ্ছ গাড়ির তীব্র শব্দ। এত দ্রুত পৌঁছে গেল? পুনরায় উঠোনে হাঁটাচলা করা কবুতরদের আতঙ্কে উড়োউড়ির শব্দ ভেদ করে শোনা গেল গাড়ির কর্কশ শব্দ। গাড়িগুলো সারিবদ্ধভাবে থেমেছে শিকদার বাড়ির ভেতর, বেশ দাম্ভিকতার সাথে। ইতোমধ্যে কালো পোশাকের বডিগার্ড দিয়ে ভরে আছে পুরো জায়গাটা। দরজায় পাহারাদার হয়ে দাঁড়িয়েছে ধ্রুব ক্লান্ত। এলেন সতর্ক চোখে চারিপাশটা দেখে নিচ্ছে। স্বপন ইতোমধ্যে হাঁটছে জায়গা জুড়ে। এমন দৃশ্যে হতবাক শিকদার বাড়ির সকলে। এতক্ষণ যাবৎ আগ্রহী সবাই সিটিয়ে গিয়েছে, কারো শব্দ নেই, কোনো অস্তিত্ব যেন নেই। শান্ত দ্রুত এসে দাঁড়িয়েছে একদম মধ্যের বড় কালো গাড়িটার সামনে। খুলে ধরল দরজাটা। আদিল বেরিয়ে এলো, সাথে ধূসর চোখের কঠিন দৃষ্টি খুলল চারিপাশটা জুড়ে। দৃষ্টি ঘুরিয়ে যখন শান্তর উপর পড়ল, শান্ত ডেকে উঠল, বস। আদিল মাথা দুলিয়ে ফিরে তাকালো গাড়ির ভেতরে। শান্ত তখনও দরজা মেলে ধরে রেখেছে। রীতির চঞ্চল কদমে বেরিয়ে বড় বড় চোখে চারিপাশটা দেখছে। ভীষণ সুন্দর সিল্কের ফ্রক পরে আছে, পায়ে শুভ্র রঙা স্লিপার বুটস,
চুলটা চমৎকার এক হেয়ারস্টাইলে বাঁধা, পুতুলের মতো লাগছে তাকে। শান্তকে দেখেই বাচ্চাটা বলে ওঠে, বডিগার্ডস আঙ্কেল, মম বলেছে আমরা তোমার বিয়ে খেতে এসেছি। তুমি কি বিয়ে করছো? শান্তর মুখে হাসি ধরে না। ও সাহস করে দু হাত বাড়াতেই রীতি কোলে উঠে গেল, গলা জড়িয়ে ধরলো দু হাতে। জবাবের আশায় চেয়েই থাকলো। শান্ত হেসে বলল, হ্যাঁ। রীতির কৌতূহল থামলো না। কাকে বিয়ে করছো তুমি? ওয়ার ইজ শি? প্রিন্সেস কি দেখা করতে চাচ্ছে? হুম, আই ওয়ানা সি হার। শান্ত জবাব দিতে দিতে আর চোখে দেখল বসের শক্ত মুখ। বেশ নারাজ লাগছে তাকে। গাড়ির ভেতরে থাকা নারী তখনও বের হয়নি। আবারও চোপাটা চালিয়েছে নাকি ম্যাডাম? শান্ত দ্রুত রীতিকে নিয়ে সরে গেল। অদূরের দুয়ারে এতগুলো মানুষ দেখে রীতি আগ্রহ হয়ে প্রশ্ন করে গেল, ওরা কারা বডিগার্ডস আঙ্কেল? শান্ত তাকালো, সবাই ফেলফেল দৃষ্টিতে এদিকেই চেয়ে আছে। হাসলো ও রীতির নাক ছুঁয়ে দিয়ে বলল, দে আর মাই ফ্যামিলি। রোজা ওপাশ দিয়ে বেরোতে চেয়ে অনুভব করলো বাইরে থেকে দরজাটা আটকানো ওপাশ দিয়ে। আদিল যেখানে দাঁড়িয়ে আছে ওখানটা দিয়ে বেরোতে হবে, অথচ লোকটা সরছে না, দাঁড়িয়ে আছে কেমন। ওভাবে দরজা আটকে দাঁড়িয়ে থাকলে ও কীভাবে বেরোবে? তক্ষুনি আদিলের থমথমে কণ্ঠের আদেশ পড়ে, বেরোচ্ছ না কেন? রোজা অবশেষে কাছে এলো এপাশের দিকে, আওড়ালো, সরুন। আদিল নামমাত্র স্বরে। রোজা আর তর্কে যায় না। ও লক্ষ্য করেছে আজ লোকটার অদ্ভুত কীর্তিকলাপ। ঠিক কেন এমন করছে এখনও ধরতে পারেনি। একটা আন্দাজ অবশ্য করতে পেরেছে। রোজা বেরিয়ে আসতেই বেশ সাবলীলভাবে ওর কোমরটা এক হাতে জড়িয়ে ধরল আদিল। শাড়ি পরায় উন্মুক্ত কোমর ধরতেই বরং সুবিধাই হলো, অথচ ছুঁয়েই আদিলের চোয়াল শক্ত হলো। রোজার কোমর ছোঁয়া হাতটা কেমন থমকে গেল। রোজাও হতবিহ্বল। চোখ মুখ সাবলীল রেখেই আশেপাশে চেয়ে আঁচলের নিচে দিয়ে কোমর ছোঁয়া পুরুষালী হাতটা আলতোভাবে সরিয়ে দিতে চাইল। আদিল তখনও হতবিহ্বল, কণ্ঠ নামিয়ে জিজ্ঞেস করল, কোমরে এটা কি? রোজা শক্ত করে চোখ বুজে নিল। নিজেকে ও মনে হয় একটা গালি দেয়। কি দরকার ছিল শাড়ি পরার, এত সুন্দর করে তৈরি হওয়ার? আর কেনই বা বেলি চেন পরতে গেল? ওর উপর তো এমনিতেই শকুনের নজর আছেই। জবাব না দিয়ে রোজা সরতে চাইল। আদিল তখন কোমরটা ছুঁয়ে বোঝার চেষ্টা করছে। রুক্ষ হাতের স্পর্শ থামাতে শক্ত করে ধরে হাতটা। আদিল সোজা রোজার সামনে এসে দাঁড়ালো, আড়াল করলো ওকে। পেছনে একগাদা গাড়ি আর সামনে আদিল। পুরোপুরিভাবে আড়াল করা রোজার কোমরের শাড়িটুকু মুহূর্তে সরালো। উন্মুক্ত কোমরে পার্লের চিকন চেইন। রোজা চোখ বুজে মাথাটা ঘুরিয়ে রেখেছে। ওর ঘাড় লাল হয়ে এসেছে। দু হাতে কোমর ঢাকতে চেয়ে তাতে দাঁত পিষে যা বলে তা শোনার মতো অবস্থায় আদিল নেই। তখনও তাজ্জব চোখে দেখেছে পৃথিবীর অন্যতম সুন্দরতম দৃশ্য। গলা শুকিয়ে খা খা করছে কেমন। রোজা মৃদু ধাক্কা দিতেই বোধ ফিরল যেন আদিলের। রোজা দাঁতে দাঁত পিষে বলে, আপনি আমার সাথে এমন করতে পারেন না। আদিলের চোখ জুড়ে মুগ্ধতা, যা অমন রুক্ষ ব্যবহারে কথাতেও কাটে না, বরঞ্চ বাড়ে হিমালয়ের ছোঁয়। আমি আরও অনেক কিছু করতে পারি রোজ আর করবও। রাগে রোজার ঠোঁট কাঁপে। দু হাতে চৌড়া বুক সরাতে চেয়ে বলে, আমি ফিরে যাব, সরুন। কোথায়? রোজার চোখ রাঙালো, অবশ্যই আমার বাড়িতে। আঙুলে আংটি শোভা পাওয়া হাতটা নিজের হাতের মুঠোয় আগলে নেয় আদিল। পুরো ঠোঁট ছোঁয়ায় আংটির পরিহিত আঙুলের ভাঁজে ভাঁজে। সারাদিনে যতবার সম্ভব হবে নিজের বাম হাতে আমার পরনে আংটিটা দেখবে। ওতে স্পষ্ট করে আপনার পরিচয় লেখা আছে, মিসেস মির্জা। উত্তর পাবেন কোথায় আপনার বাড়ি। রোজা মুখ ঘুরিয়ে ফেলল। আদিল এ যাত্রায় নিচেই সরল, তবে ছাড়ল না। ডান হাতটা ধরেই রাখলো, কদম বাড়ল সামনে। রোজা এত মানুষের সামনে আর ঝামেলা করতে চায় না। লজ্জায় তো ওকেই পড়তে হয়। হাঁটার তালে তুলল ওর শাড়ির কুচিগুলো। মসলিন কাপড়ের নেভি ব্লু রঙের শাড়িটা গায়ে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বসবার ঘর জুড়ে এত মানুষ যে শান্তই লজ্জায় পড়ে গেল। আর চোখে তাকালো বসের মুখের দিকে। আদিল নির্বিকার বেশ, সোজা এসে ঢুকেছে ভেতরে। সাবলীলভাবে চারিপাশটা লক্ষ্য করে তাকালো সামনে দাঁড়ানো জব্বার শিকদারের দিকে। ভদ্রলোক তখনই সোজা হয়ে বললেন, আসসালামু আলাইকুম বস। আদিল সালামের জবাব নিয়ে চুপ হয়ে গেল। নাসির শিকদার দ্রুত বললেন, বসেন বস, বসেন। আদিল কথা শুনল, রোজাকে টেনে নিয়ে গিয়ে বসলো। রোজা বসে তাকাতেই দেখল মুগ্ধ দৃষ্টিগুলো। স্ত্রী লোকেরা সব তার দিকেই ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে।
নিজেদের মধ্যে বেশ ফুসুর ফুসুর করা হচ্ছে। রিধি তক্ষুনি শান্তর কোল থেকে নেমে এসে রুজার পাশ ঘেঁষে বসলো, ঠোঁট ফুলিয়ে আওড়ালো, মম আমার ঘুম পাচ্ছে। রুজা দু হাতে মুখটা আদর করে দিয়ে চাপা গলায় বলে, এই তো একটু পরে ঘুমাবে। আদিলের আর ধৈর্য নেই বসে থাকার, সে উঠবে ও সময় লাঠির শব্দ শোনা গেল। লাঠির সাহায্যে এগিয়ে আসছেন জাহানারা বেগম। শান্তর শ্বাস গলায় আটকে গেল অমনি। কিছু বলার পূর্বেই জাহানারা বেগম কাইকুই করতে করতে এসে তাকালেন আদিলের দিকে, বললেন, ও মা, এ দেহি ছোকরা, তোরা যেইভাবে কইলি আমি ভাবলাম বয়স্ক লোক। শান্ত দ্রুত এগিয়ে এসে ধরতে চাইল দাদির হাত, অথচ তার আগেই জাহানারা বেগম বৃদ্ধা হাতে ভীষণ মায়া নিয়ে আদিলের মুখটা বুলিয়ে গালটা টেনে ধরলেন। কি গো নাতি, ভালো আসনি? থমথমে এক নীরবতা নামলো বসার ঘর জুড়ে। চেহারার রং পাল্টালো উপস্থিত সবার। নাসির শিকদার তো দাঁড়িয়ে গিয়েছেন, এলেনের মুখটা হা হয়ে আছে। শান্তর থমথমে মুখখানার কপালে ঘাম জমল। অমন ভয়ঙ্কর নীরবতা ভাঙল রোজার ফিক করে হেসে ওঠার মৃদু শব্দে। আমাকে সবটা খুলে বলো প্লিজ। আমি বলছি তো আমি আর উন্মুখ হব না, কিন্তু জেনে শুনে কীভাবে রোজাকে সতর্ক না করি? অমন একটা ডেঞ্জারাস লোকের কাছে কিভাবে ছেড়ে দিই? অমন ভয়ানক প্ল্যানিং লোকটা কেন করলো, কি উদ্দেশ্য করলো তা জানা দরকার, রোজাকে জানানো প্রয়োজন। রিধিমা শান্ত চোখে শুধু দেখলো কিছু মুহূর্ত, এক পর্যায়ে আস্তে করে বলে, তুমি সরে আসবে না তাই তো? জিহাদ নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে নিজের শক্ত চোয়ালটা স্বাভাবিক রাখার। এই জন্য নিজের সাথে বেশ সংযম করতে হচ্ছে। খুব ধীরে সুস্থে গিয়ে বসে রিধিমার পাশে। মেয়েটা কিছুদিন ধরে দুর্বল, খুব নাজুক সময় চলছে যে, মাসখানেকের মাথাতেই ডেলিভারির সময়। আজকাল অল্পতেই হাঁপিয়ে ওঠে, আপাতত সোফায় পিঠ এলিয়ে বসে আছে। কিছুক্ষণ আগেই কাজল বেগম মাটির চুলোয় এক কাপ চা করে দিয়ে গিয়েছেন। তারা এখন গ্রামের বাড়িতে আছেন, শহরে তারা নাকি থাকতে পারবে না। মির্জার লোকেরা এসে জানিয়ে গিয়েছে জিহাদকে ভীষণ বাজেভাবে মারা হয়েছিল। এখনও ওর পাটা ভাঙা, পুরোপুরি ভর দিতে পারছে না ওর পায়ে। তারপরও ছেলেটা থামছে না। এত মার, এত অত্যাচারের পরও শুধু রোজার নাম জপছে। এতে কাজল বেগম শুধু বিরক্তই নয়, বরং রাগান্বিত হচ্ছেন। এই কালনাগিনীর জন্যই তো আজ তাদের এমন অবস্থা। তার ছেলের এই অবস্থা, তাদের স্বাভাবিক জীবনটা তছনছ করে দিয়েছে ওই মেয়ে। কাজল বেগম ছুটে এলেন বসার ঘরে, গর্জে ওঠেন, তোকে আমি জুতা পেটা করব। মায়ের কথা কানে তুলল না জিহাদ, তাকিয়ে থাকে রিধিমার চোখের দিকে। ভীষণ স্বাভাবিকভাবে বলে যায়, আমি খবর রেখেছি ওরা রাজপুত আছে, আমাদের গ্রাম থেকে দূরের পথ না। আমি শুধু সবটা জানাতে চাই রোজাকে। তারপর যা হবে তা আমি দেখব না। দিন শেষে তুই তো মানিস আমি ওকে চিট করেছি, আমি ওকে ঠকিয়েছি। আর কখনো আমাদের মাঝে কিছু সম্ভব না, আমি জানি, মেনে নিচ্ছি। আমি আশা ছেড়ে দেব, তোর সাথে সংসার করব, বাচ্চার দায়িত্ব নিতে হবে তো। রীতিমা ঢোক গিলল, ভয়ার্ত চোখে চেয়ে শুধু চাপা গলায় আওড়ালো, তোমাকে মেরে ফেলবে, কেন বুঝো না? কাজল বেগম আটকে ওঠেন, চিৎকার করে আঁকড়ে ধরেন ছেলের বাহু। তুই কেন এখনো একই কথা বলিস বাবা? কেন পড়ে আছিস? গতবার প্রায় তো মেরে ফেলতে চাইছিল। আমার ছেলে আমি হারাতে চাই না, তুই থাম, এসবে আর জড়াস না বাপ, দোহাই লাগে তোর। জিহাদ চোখ বুঝলো, চোখের পাতায় এখনো ভাসছে রোজার হাস্যোজ্জ্বল মুখখানি, এখনো শুনতে পাচ্ছে ওই কোকিলা কণ্ঠে ডাকা তার নাম। তার অমন প্রাণবন্ত হাস্যোজ্জ্বল রোজা আর তাকে ডাকবে না, এটা কিভাবে জিহাদ মানতে পারে? কিভাবে সহ্য করবে? বুকের ভেতরটা যে জ্বলে পড়ে যাচ্ছে, বিষিয়ে উঠছে সবটা। কাতর কণ্ঠে শুধু বলে গেল, প্লিজ বল, যা জানিস সব বল। রিধিমা চোখ ঘোরালো, তাকালো অদূরে। পিনপত নীরবতা বয়ে গেল অনেকটা সময় জুড়ে। তা ভাঙল ওর ফ্যাকাশে কণ্ঠের সুরে, তুমি এখনো বেঁচে আছো, শ্বাস নিচ্ছ কেন জানো? জিহাদ চমকে উঠে, উত্তরের আশায় নেই রিধিমা, নিজেই জবাবে বলে, রোজার জন্য। ওই লোক রিধিমা চোখ বুঝলো, আওড়ালো, সে পারলে হয়তোবা রোজাকে ছুঁয়ে যাওয়ার বাতাসকেও পিষিয়ে ফেলবে। রিধিমা চোখ খুলে তাকালো, অনুনয় করে বলল, খুব ডেঞ্জারাস মানুষ ওরা, খুব ডেঞ্জারাস ওই আদিল মির্জা। এত চাল, এত কাহিনী উনি করেছে, এই পর্যায়ে এসেছে শুধুমাত্র যেন রোজা স্বেচ্ছায় সরে যায়। বুঝো এর মানে? বুঝো তুমি? তারপরও বাচ্চামো কেন করে যাচ্ছ? তারপরও
জিহাদ অনেকটা সময় থমকে থাকলো, এক পর্যায়ে আলগোছে উঠে চলে গেল। দীর্ঘশ্বাস ফেলল রিদিমা। চোখে ভাসে সেই রাতের দৃশ্য, সেই অন্ধকারে থামা বিশাল গাড়িটা, গাড়ি থেকে ভেসে আসা ওই রাজকীয় কণ্ঠের কথাগুলো আজ ওর অস্তিত্ব নড়িয়ে দেয়। ইফ আই উইশ আই কুড স্লিট হিজ থট, দ্য নার্ভ হি হ্যাজ, ডিয়ারিং টু বি ইন মাই বিলাভস প্রেজেন্স। এখনও পৃথিবীর বুকে শ্বাস নিতে পারছে, ওটাই ওর সৌভাগ্য। সামলে না রাখতে পারলে ওকে জবাই করব। রিদিমা চোখ মেলে হাহাকার করে ওঠে। আর কিভাবে বোঝাবে মানুষটাকে, আর কিভাবে?